আমি ভাবছিলাম স্পোর্টস নিয়ে আর বই লিখবো না। একটা টাকার হাতছানি থাকে যে স্পোর্টসের ২-১ টা বই হিট করে গেলে কিছু টাকা আসে পকেটে। তারপরেও ঠিক করছিলাম যে আর লিখবো না। কিন্তু এখন মনে হচ্ছে যে বই লেখাটা খুব জরুরি। এট লিস্ট 'দুর্বার রাজশাহী' এইসব নাটকীয়তার পরেও যদি ফাইনালে-টাইনালে উঠে যায় বা কোনোভাবে কাপ জিতে যায়, তাহলে বিশ্বাস করেন পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট থ্রিলার হইতে যাচ্ছে এটা। তাহলে এটা না লিখলে তো ব্যবসা একেবারে থাকবে না। যাই হোক, আস্থা রাখতে পারেন, বই লিখবো না, আপনাদের এই বিপদে আর ফেলবো না। কিন্তু আমি লিখি বা না লিখি, রাজশাহী এই যে পর্যন্ত আসছে, এটারে কিন্তু আসলেই আপনি থ্রিলার বলে মানতে পারেন। একদিকে মাঠের বাইরে ওদের মালিকরা যেটা করতেছে, এইটা ওই যে লাকি ভাস্কর সিনেমার চেয়ে বেশি মনে হচ্ছে। আর মাঠের ভিতরে তাসকিনরা যেটা করতেছে, এটা লাগান সিনেমার মতো মনে হচ্ছে। মানে আপনি একটা সিনেমার প্লট খুঁজে পাইতেই জান বের হয়ে যায়, সেখানে ২ টা সিনেমা প্যারালালি চলতেছে দুর্বার রাজশাহীর। এই ২ টা সিনেমা নিয়ে একটু কথা বলি। মাঠের বাইরে রাজশাহীর মালিকরা কি কি করতেছে এতক্ষণে আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। গতকাল সন্ধ্যায় যখন আমি শুট করতেছি তখন পর্যন্ত খবর হচ্ছে যে রাজশাহীর খেলোয়াড়দের 25% পেমেন্টের যে চেক, এটা দ্বিতীয়বারের মতো প্রত্যাখ্যান হচ্ছে। অ্যাকচুয়ালি যতবার জমা দিত ততবারই প্রত্যাখ্যান হতো, কারণ ব্যাংকের অ্যাকাউন্টে কোনো টাকা নাই। অলরেডি ব্যাংক কর্তৃপক্ষ রাজশাহীর এক ক্রিকেটারকে বলছে যে আপনারা যদি আবার চেক জমা দেন, তাহলে আমরা বাংলাদেশ ব্যাংকে জানাইতে বাধ্য হব যে এই গ্রুপটা বারবার এরকম পাওনা পরিশোধের জন্য চেক দিচ্ছে এবং সেই চেক বাউন্স করতেছে। আর্থিক নিয়ম অনুসারে কিন্তু এটা ক্রাইম। মানে আপনার চেক বাউন্সের মামলা আলাদা, ওটা করতে পারে হচ্ছে খেলোয়াড়রা। কিন্তু যদি ব্যাংক কর্তৃপক্ষ ফিল করে যে কেউ তার অ্যাকাউন্টে টাকা না থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় পেমেন্টের জন্য চেক দিয়ে বেড়াচ্ছে, এটা ফ্রড অ্যাক্টিভিটি হিসাবে ব্যাংক কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংককে রিপোর্ট করতে পারে। তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক তাদের যে আর্থিক গোয়েন্দা সংস্থা আছে, তাদেরকে অনুরোধ করতে পারে ওই লোকের গ্রেপ্তার করা বা ওই লোকের বিরুদ্ধে তদন্ত করার। যাই হোক, এইসব ভেজাইলে আলাপে আমরা না যাই। যা যা ঘটছে সেটা তো জানেন। শুরু থেকে তারা মালিকানা বদল করছে, এটা নিয়ে ওই দিন একটা কন্টেন্টও করছি। সেই মালিকানা বদল অত্যন্ত ফিসি একটা মালিকানা বদল ছিল। যাদেরকে মালিক হিসাবে নেওয়া হয়েছে তারা খুব সন্দেহজনক। এরপরে শুরু হলো পেমেন্ট নিয়ে তালবাহানা, বিদেশি খেলোয়াড় না কেনা। শুরুতে অনেক রকম চাপাবাজি শুনলাম আমরা, অমুকরে আনবে তমুকরে আনবে, আলটিমেটলি দেখি টিমই দাঁড়ায় না। এবং তাসকিন এটা নিয়ে খুবই দুর্ভাগ্যজনক যে তাসকিনের আসলে কি একটা করে যেন ক্রিকেটের সঙ্গে একটা ব্যাপক দুর্ভাগ্য জড়িত আছে। এই ছেলেটার ক্যারিয়ারের একটা বড় অংশ গেছে ইনজুরি এবং ক্যাচ মিসের সঙ্গে ফাইট করতে। ন্যাশনাল টিমে বলেন, প্রিমিয়ার লিগে বলেন, যে জায়গায় ও খেলতো, এই জায়গায় হয় ইনজুরিতে পড়তো, নতুবা ভালো বল করতে লাগলে ওর বলে সমানে ইমরুল টিমরুল এরা ক্যাচ ফেলতো। এই দুর্ভাগ্যর পর্ব তো গেল, এরপরে শুরু হলো ফ্রাঞ্চাইজি ক্রিকেটে। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ওরা আইপিএল ডাকে, পিএসএল ডাকে, আইপিএল এ পর্যন্ত ৩ বার ডাকছে। একবারও ওরে বিসিবি যাইতে দেয় নাই। এটা একটা ব্যাড লাকও বলতে পারেন বা বিসিবি ওরে প্রোটেক্ট করতে চায় এটাও বলতে পারেন। আরেকটা সমস্যা হচ্ছে বিপিএল এ কখনো স্টার ডাস্টেড টিম পায় না। মানে যে টিমটা চ্যাম্পিয়ন হইতে পারে এরকম টিম ওরে কেনে না। এইটা আসলে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন আমি জানি না। তাসকিন সবসময় কিন্তু বিপিএল এর টপ পারফর্মারদের একজন। এবার তো রেকর্ডই করে ফেললো বিপিএল এর সর্বকালের সেরা, এক সিজনের সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশী। আর এই সব তো তাসকিনের এই বয়সে এসে আর প্রুভ করার কিছু নেই। তাসকিন গত ক্যালেন্ডার ইয়ারে বিশ্বের সেরা বোলারদের একজন ছিল। তারপরেও তাসকিন কেন জানি ওই যে আপনার চ্যাম্পিয়ন হইতে পারে এরকম টিম তারে কেনে না। ফলে কিনছে এই রাজশাহী। কিন্তু এই যে চ্যাম্পিয়ন হইতে পারে এরকম টিম কেনে না, এ কথাটার ভিতরে একটু না দ্ব্যর্থবোধক ব্যাপার আছে। কিরকম? দেখেন, এবার রাজশাহী যাদের কিনছে, বুঝে না বুঝে কতগুলো ঘাড় তেড়া এবং মাঠে জান দেওয়া ছেলেপেলে কিনে ফেলছে। এটা হয়তো বুঝে করে নাই, কিন্তু এরা এক তো হয়ে গেছে। এই এক হওয়ার ফলে যেটা হয়েছে, আপনি মাঠের বাইরে যত বেশি নাটক করতেছেন, যত বেশি এই ছেলেগুলোর সঙ্গে অন্যায় করতেছেন, তত বেশি এরা মাঠে ইউনাইটেড হচ্ছে। শুরুটা কিন্তু রাজশাহীর একদমই যাচ্ছে তাই হলো। রায়ান বার্ল ছাড়া বিদেশি কেউ ওদের হয়ে পারফর্ম করতে পারতেছিল না। প্রথম ৯ ম্যাচে সম্ভবত মাত্র ৩টা ম্যাচ জিতছে। তো ১২ ম্যাচের টুর্নামেন্ট, সেখানে আপনি প্রথম ৯ ম্যাচে যদি মাত্র ৩টা ম্যাচ জেতেন, ৩ × ৬ পয়েন্ট নিয়ে আপনি কি আশা করেন? সেখান থেকে এই দলটা ঘুরে দাঁড়াইছে। এই ঘুরে দাঁড়ানোর আগে তাদের কিসের ভিতর দিয়ে যাইতে হয়েছে দেখেন। লাস্ট ৩ ম্যাচে টানা ৩ জয় পাওয়ার আগেই তাদের চট্টগ্রামে বসে প্রতিবাদ করতে হয়েছে। তখনও পর্যন্ত সবগুলো দল অলমোস্ট 25% অ্যাটলিস্ট পায় গেছে। রাজশাহীর খেলোয়াড়রা কেউ একটা টাকাও পায় নাই। রাজশাহীর ম্যানেজার একটা টাকা পায় নাই, মিডিয়া ম্যানেজার আমার ছোট ভাই, আমার কলিগ, ও একটা টাকা পায় নাই, কেউ টাকা পায় নাই। ইভেন হোটেলওয়ালারা পর্যন্ত বিল পায় নাই। মানে একটা যাচ্ছে তাই অবস্থা। এই অবস্থায় তারা সিদ্ধান্ত নিল তারা প্র্যাকটিস বর্জন করবে। প্র্যাকটিস বর্জন করলো। এরপরে তারা বলল যে আমরা খেলবো না।
খেলা ওরা বর্জন করতো না। এত ক্রিকেট পাগল পোলাপানরে ওরা এক করছে, এরা খেলা বর্জন করতো না। তারপরে ফারুক ভাই আমাদের বিসিবি সভাপতি ভয় পেয়ে চিটাগাং গেল, গিয়ে খেলোয়াড়দের সঙ্গে বসলো, মালিককে দমক টমক দিল, বললো যে এই যে চেক চেক বলে চেক দিয়ে দিল। এই লোক ফাতরামুখ শিখছে, কোত্থেকে কতগুলো চেকের বই, এত চেকের বই দেয় কোন ব্যাংক? আমি তো এটাও বুঝি না যে এতগুলা পাতাওয়ালা চেকের বই এক একবারে 20টা 25টা করে পাতা কাটতেছে আর দিচ্ছে, কাটতেছে আর দিচ্ছে। চেক বইয়ের পাতারও তো একটা দাম আছে, সেটাও মানে এই লোকের কাছে নাই। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, ওরা ওইসব প্রতিশ্রুতিতে যেহেতু বোর্ড প্রেসিডেন্ট এসে বলছে যে তোরা খেল, আমি দেখতেছি, ওরা মাঠে নেমে গেছে এবং সেখান থেকে তারা 3টা ম্যাচ জিতছে একটানা, এবং তার ভিতরে রংপুরে 2বার হারাইছে। রংপুর মানে কি, আমাদের এবারের বিপিএল রংপুর মুম্বাই ইন্ডিয়ান্সের চেয়ে বড় টিম হয়ে গেছে। মানে রংপুরের সামনে কেউ দাঁড়াইতেই পারে না। ওরে বাবা রে বাবা, কি টিম! সেই টিমরে ব্যাক টু ব্যাক 2 ম্যাচ হারাইছে রাজশাহী। এবং সেই লাস্ট যে ম্যাচটা হারাইছে তার আগের দিনের কথাটা আপনি জাস্ট কল্পনা করে দেখেন। তার আগের দিন ওরা চিটাগাং থেকে ঢাকা একটা হোটেলে এসে উঠছে। ওদের ওই দিন বিদেশিদের 75% পেমেন্ট ক্লিয়ার করার কথা, দেশিদেরও কিছু পেমেন্ট দেওয়ার কথা, 3টা হোটেল বিল দেওয়ার কথা, কিচ্ছু করে নাই। খেলা হচ্ছে বিকালে, দুপুরে মালিকপক্ষ জানাইছে এই হোটেলে আর থাকা যাবে না। মানে কেন থাকা যাবে না এটা তো আর খেলোয়াড়দের বলে নাই। নিশ্চয়ই ওই হোটেলে বিল টিল নিয়ে ঝামেলা পাকে গেছে। মানে হোটেল কর্তৃপক্ষ হয়তো বলছে যে আপনারা এই 3 হোটেলে বাকি ফেলায় আসছেন, আমরা আপনার লোকজন আর রাখবো না। তখন খেলোয়াড়দের নিয়ে কর্তৃপক্ষ বনানীতে চলে গেছে। নাম বলতেছি না, 5 তারকা হোটেলের নাম বললে তাদের ব্যবসার ক্ষতি বা লাভ হইতে পারে, কোনোটাই করতে চাই না। বনানীতে একটা 5 তারকা হোটেলে গিয়ে উঠছে। এই পুরো ব্যাপারটা এবং পেমেন্ট না পাওয়া, এটাতে বিদেশিরা গেছে ঘাবড়ে। মানে ওরা তো বাংলা না বুঝলেও পরিস্থিতি বুঝতেছে যে বারবার হোটেল কর্তৃপক্ষগুলো মালিকদের আটকায় রাখতেছে, মালিকের গাড়ি নিয়ে যাচ্ছে, হোটেলওয়ালারা এসে বলতেছে টাকা দেন টাকা দেন, এই হোটেল থেকে ওই হোটেল করতেছে, আবার আমাদের টাকাও দিচ্ছে না। এরা ভয় পেয়ে এবং আর্থিক নিরাপত্তার কারণে এরা খেলতেই রাজি হয় নাই। বিসিবিও চেষ্টা করছে, বিসিবির এক ডিরেক্টর টাকা পয়সা ম্যানেজ করে নিয়ে গেছিলেন। পরে ওরা ক্যাশ টাকার ভয়ে, ক্যাশ টাকা তো আপনারা জানেন যে একটা বিরাট ভয়ের জিনিস, যে কেউ এটা যারা শুনতেছেন তারা মাথায় রাখেন, কেউ কোথাও ক্যাশ টাকা দিলে কোনো কন্ট্রাক্টের এগেনস্টে নেবেন না, সবসময় চেক নেবেন বা রসিদের এগেনস্টে টাকা নেবেন। শুধু শুধু কেউ টাকা ধরা দিলে নেবেন না, এটা কিন্তু খুব ভয়ের জিনিস। ওই ভয়টা ওরা পাইছে, পায় ওরা আর মাঠে যায়নি। এই অবস্থায় কি হইতে পারতো? এই অবস্থায় রাজশাহীর খেলোয়াড়রা বলতো না আমরাও খেলবো না, এই নামবো কীভাবে, আমাদের 2জন মিনিমাম বিদেশি লাগবে, তা তো নাই। রাজশাহীর খেলোয়াড়রা রুখে দাঁড়াইছে, আরে মালিক যা করে করুক, কর্তৃপক্ষ যা করে করুক, আমরা তো একটা টিম। আমি, তাসকিন, বিজয়, জিসান, আকবর, মৃত্যুঞ্জয়, বাংলাদেশের ভবিষ্যতেরা, আমরা বসে থাকবো? ওরা পরে বলছে তাসকিন যে আমাদের ক্যারিয়ারের ব্যাপার, আমাদের প্রাইডের ব্যাপার, আমরা না খেলে পারি কী করে। পরে বিসিবি যদিও আইন ভাঙছে, তারপরেও আমি বিসিবিকে ধন্যবাদ জানাই যে আমাদের বাচ্চাদের, এরা তো সবাই বাচ্চা, তাসকিনে আমার এখনও বাচ্চা মনে হয়, এদের অনুরোধটা ফেলে নাই বিসিবি, এদেরকে মাঠে নামাইছে। মাঠে নামানোর পরে এরা রংপুরের অবস্থা আবার হারাইছে। কেন ইমাজিন, 119 রান মনে হয় করছে, করে সেই 119 রানের মধ্যে রংপুরের আটকায় দিছে। হোয়াট ইউ ক্যান সে? এইটারে মিরাকল ছাড়া, এটারে সিনেমা ছাড়া, ড্রামা ছাড়া আপনি কি বলবেন? এই যে মৃত্যুঞ্জয় যে বোলিংটা করলো বা মেহরব যে বোলিংটা করলো, বা আকবর রান পাচ্ছে না রান পাচ্ছে না, ওই ম্যাচটা হঠাৎ করে অল্প একটু রান পাইলো, ওটাতেই তো জয় নিশ্চিত করে ফেলছে বোলাররা। এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলো হচ্ছে সিনেমাটিক। এই ব্যাপারগুলো এমনি এমনি ঘটে না। এই ব্যাপারগুলো আপনি দেখবেন শুধু সিনেমায়, যে একদিকে প্রবল প্রতিকূলতা, মাঠে নামতে পারতেছে না, প্যাড নাই, ব্যাট নাই, অমুক করে আসছে তমুক করে আসছে, সে সিনেমা তাসকিনের টিম কিন্তু বাস্তব করে ফেলছে। গতকালকের কথা বলতেছিলাম যে গতকালকে সারাদিন অলমোস্ট এটা নিয়ে ভেজাল হয়েছে। পরশুদিন লাস্ট ম্যাচ খেলার আগে আমাদের লোকাল খেলোয়াড়দের আরও একটা চেক দিল ওই মালিক পক্ষ। দেওয়ার পরে আমাদের খেলোয়াড়রা তো যথেষ্ট ভদ্র এবং সরল। মানে ওরা বিশ্বাস করছে যে ভাই এতবার ব্লান্ডার করছে আর তো করবে না। ওরা সেই চেক হাতে নিয়ে সুন্দর একটা সেলফি তুলে, বিজয় তুলছে মনে হয় সেলফিটা, তুলে ফেসবুকে দিছে যে অল ইজ ক্লিয়ার, ওকে। মানে এই সম্মানটুকু রাখো। কত বড় একটা মানে খারাপ লোক, যে কতগুলা বাচ্চা ছেলে পেলে বিশ্বাস করে সেই চেকটার ছবি তুলে, চেক হাতে ছবি তুলে ফেসবুকে দিছে। এটা তো পাষাণেরও বুক গলে যায়। ও লোক যদি প্রফেশনাল প্রতারকও হয়, তাও তো তার বুক গলে যাওয়া উচিত যে এই ছেলেগুলোর টাকাটা অন্তত দিয়ে দিই। এতভাবে মান সম্মান রক্ষা করলো আমার, ওই মালিকের মান সম্মান রক্ষা হলো না। আজকে আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো বলতে পারতাম যদি সত্যি সত্যি আজকে ক্লিয়ার হয়ে যেত চেকটা, তাহলে তো এই কথাগুলো বলতে পারতাম না। আমি বলতাম যে অ্যাটলিস্ট লোকটা এসে পাশে দাঁড়াইছে শেষ পর্যন্ত, তাও দাঁড়ালো না।
গতকালকে শেষবারের মতো ট্রাই করছে, শেষ বিকাল পর্যন্ত খেলোয়াড়রা ব্যাংকে খোঁজ নিয়েছে। সিনিয়র খেলোয়াড়রা খোঁজ নেওয়া বন্ধ করে দিছে সকালেই। তারা বিডি নিউজকে দেখলাম বলতেছে যে লজ্জা লাগতেছে ব্যাংকে ফোন দিতে। কারণ ব্যাংকে ফোন দিলে তারা যখন দেখতেছে যে আমি অমুক, আমি ফোন দিছি, তারা বলতেছে যে স্যার এরপর কিন্তু আপনাদের এই চেক যে দিছে এই লোকের নামে আমরা বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করব। তো ওই সিনিয়র খেলোয়াড় নাম প্রকাশে অনিচ্ছুক, সে বিডি নিউজে বলতেছে যে এখন তো মানে চরম ভাষা ফাঁসে গেলাম। তারপরেও দেখেন এরা কোথায় নিয়ে আসছে, যে দলটা প্রথম ৯ ম্যাচের মধ্যেই সিন আউট হয়ে গেছিল, সবাই ফেসবুকে লিখতেছিল দুর্বল রাজশাহী, দুর্বল রাজশাহী, তো সেটারে সবাই লিখতেছে দুর্বল রাজশাহী। ভালো মিলায় পোলা পাঞ্জা। সেই দুর্বল রাজশাহী পরে টানা ৩ ম্যাচ খেলে প্লে অফের দৌড়ে চলে আসছে। এবং দৌড়ে চলে আসছে মানে কি, আমরা তো এখনো গাণিতিক হিসাব নিকাশ বাকি আছে যে রাজশাহী যাবে না খুলনা যাবে, কিন্তু পয়েন্ট টেবিল বলতেছে খুব অ্যাক্সিডেন্টাল কিছু না হলে রাজশাহী প্লে অফ খেলে ফেলবে, এলিমিনেটর খেলবে অ্যাটলিস্ট। এবং সেখান থেকে কে জানে, যদি রায়ানবার্গ থেকে যায় আর চিসান একটু টপ অর্ডারের রান পায়, তাহলে কিন্তু আলটিমেটলি এই দলের পক্ষে কোয়ালিফায়ার টপকায় ফাইনালেও যাওয়া সম্ভব, এলিমিনেটর কোয়ালিফায়ার হয়ে ফাইনালেও যাওয়া সম্ভব। দেখেন এই মালিক, আমি যদি বলি যে ব্যাড ইন্টেনশনাল, মানে লাস্ট ম্যাচ ছিল গত পরশুদিন, তার আগে সে একটা চেক দিছে, যে চেকটা আবার বাউন্স করছে গতকালকে। সে তো জানে যে তার টিম টানা ৩ ম্যাচ জিততে পারবে না। মানে তার যে আত্মবিশ্বাস, মানে সে থাকে না, আমার যেমন আত্মবিশ্বাস আছে যে আমি জীবনে আর ভালো কাজ করতে পারবো না, তো ওই রকম একটা কনফিডেন্স তার টিমের উপরে ছিল যে এই টিম পারবে না। ফলে একটা ফলস চেক দিয়ে দিলাম। লাস্ট ম্যাচ হেরে যাওয়ার পরে বিসিবির সঙ্গে আমারও আর কোনো রিলেশন নেই, বিসিবিও আমার খুঁজে পাবে না। খুব সহজ ব্যাপার। এখানে চেক ডিজঅনারের মামলাটাই শুধু ফৌজদারি মামলা, বাকি যেটুকু সেটুকু তো আসলে ফৌজদারি না। ওই মামলায় হলো খুব বেশি ফাঁসবে না, মানে কথা না রাখা, বিপিএল এর শৃঙ্খলা না মানা, সম্ভাব্য অভিযোগ নানা রকম, ওই যে সব সন্দেহের অভিযোগ, ওগুলোতে তার কি হবে। বাংলাদেশে আপনারা জানেন যে এগুলো খুব বড় প্রতিক্রিয়া কখনোই হয় না। হ্যাঁ, এবার বিসিবি খুব সিরিয়াস। কালকে মিঠু ভাই, মাহবুব ভাই ওনারা যেভাবে কথা বলছেন, তাতে ওনারা লিগাল দিকটা খুব দেখতেছেন। এবং কালকে সারাদিন আমি বিসিবির কাউরে ফোনে পাই নাই। অ্যাট এ টাইম এতগুলো ডিরেক্টরের ফোনে না পাওয়া মানে তারা আসলে ঘোষিতভাবে হোক বা না হোক, তারা একটা এই নিয়েই ব্যস্ত আছে, আসলে কথা বলতে চাচ্ছে না। অ্যাটলিস্ট আমি পাই নাই। তার মানে লোকটার ইন্টেনশনই খারাপ ছিল, যে লাস্ট ম্যাচটা হেরে গেলেই তো সব শেষ। কিন্তু তাসকিনরা সেটা হইতে দেয় নাই, মৃত্যুঞ্জয়রা সেটা হইতে দেয় নাই, মেহরব সেটা হইতে দেয় নাই। মাঝখান দিয়ে দলরে প্লে অফের দৌড়ে নিয়ে আসছে, এবং এমনকি তাদের সামনে এখন সর্বোচ্চ সম্ভাবনা আছে ফাইনালে চলে যাওয়ার, এমনকি ট্রফিও জিতে ফেলতে পারে। মানে গাণিতিক হিসেব তো আপনি বাদ দিতে পারেন না যে না, রাজশাহীর কেউ নাই অমুক তমুক। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এখন বিসিবি যদি লিগালি চলে তাহলে তো ওই মালিককে সাসপেন্ড করে দিতে হবে, এবং আমার ধারণা সেই দিকেই আগাচ্ছে। মালিককে সাসপেন্ড করে দিবে, কিন্তু টিম সাসপেন্ড করবে না। তাহলে এক্ষেত্রে উপায় কি, বিসিবির একটা উপায় আছে এরকম ক্ষেত্রে। এর আগে এরকম আমরা একবার দেখছিলাম হচ্ছে বিসিএল এ, বাংলাদেশ ক্রিকেট লিগ যেটা হয়, ফ্রাঞ্চাইজি ফার্স্ট ক্লাস টুর্নামেন্টে, ওরকম জায়গায় মালিকের সঙ্গে কোনো বনিবনা না হলে বিসিবি ক্যান টেক ওভার দ্য টিম। আমি জানি না যে বিপিএল এর বাইলজে এটা আছে কিনা, না থাকলেও বিসিবি তো এটা অথরিটি বলে করতে পারে যে ওকে আজকে থেকে এই টিমের ওনারদের আমরা সাসপেন্ড করে দিলাম, কিন্তু অ্যাজ দিস টিম ইজ পার্ট অফ দিস বিপিএল আমরা টিম সাসপেন্ড করতে পারি না। তাহলে টিমের মালিক কে? টিমের মালিক বিসিবি। সেক্ষেত্রে বিসিবি কিন্তু চাইলে রায়ান বার্লের সঙ্গে ৩টা ভালো বিদেশি নিয়ে আসতে পারে। দেখেন এইটা কিন্তু ভালো একটা পয়েন্ট আছে। চাইলে কিন্তু ফারুক ভাই এখন টুর্নামেন্টটা জমায় দিতে পারে। এখন বিসিবির মালিকানাধীন টিম, বিসিবি যদি একটা ভালো ওপেনার নিয়ে আসে, আমি অবশ্য আবেগের জায়গা থেকে চাই যে জিসান বাকিটাও কন্টিনিউ করুক, কিন্তু অনেক সুযোগ পেয়েছে। আমার ধারণা বিসিবি সুযোগ পেলে নিশ্চয়ই একটা ওপেনার আনবে, আরও একটা ব্যাটসম্যান আনবে, হয়তো 3টা ব্যাটসম্যান আনবে, বা যেটা হতে পারে যে একটা অলরাউন্ডার আনতে পারে। যাই হোক, বিসিবি যদি এই ইনভেস্টটা করে তাহলে কিন্তু টুর্নামেন্ট জমে যাবে। হুট করে রাজশাহী টিমের যেটা হবে, বাকিরা তো আগুন বরাবর ফর্মে আছে, বিশেষত বোলাররা তাসকিন, মৃত্যুঞ্জয়, মেহরব, কি দুর্দান্ত সেট আপ। ইয়াসির যদি একটু জ্বলে ওঠে, রাব্বি যদি এই সময় এসে জ্বলে ওঠে, তা নাহলে হয়তো রাব্বিরেও রিপ্লেস করে ফেলবে তারা। সেক্ষেত্রে তাসকিনের এই দল যদি ফাইনালে ওঠে রে ভাই, আর এই দল যদি কোনোভাবে ট্রফি হাতে নেয়, আমি একটা জিনিস বলি, মাশরাফির বিপিএল জয় কুমিল্লার হয়ে, ওইটা এতকালে সেরা মিত হয়েছিল বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটে, সব মুছে যাবে, সব মুছে যাবে। তাসকিন আসছেই তো পৃথিবীতে মাশরাফির উত্তরাধিকার বহন করতে। আমার কেন জানি কোথায় একটা ফিল হচ্ছে যে তাসকিন এবার বোধহয় মাশরাফি মিরাকালরে ছাড়ায় যাবে। সেটা হোক। এখন মাঠের বাইরের এসব কচকচানি আর ভাল লাগে না। এই মালিকদের সঙ্গে বিসিবি কি করবে একেবারে আলাদা কথা, আমি আর এটা নিয়ে কথা বলতে একদম আগ্রহী না।
আমরা শুধু আনন্দ নিয়ে থাকি। এখন ফারুক ভাইদের কাছে অনুরোধ, প্লিজ টিমটা টেক ওভার করেন। টিমটা টেক ওভার করে এটাতে একটু ইনভেস্ট করেন, পোলাপানের পাশে থাকেন। এনি হাউ এই টিমটাকে ফাইনালে নেন। মানে কারচুপি করে নিতে বলতেছি না, মানে টিমটাকে ওই শক্তি দেন যাতে ওরা মাঠে লড়াই করে ফাইনালে যেতে পারে। আর এই টিমটা এত স্পিরিটেড, মানে এত আবেগী অবস্থায় আছে, এই অবস্থায় যদি ওদের পাশে কেউ একটু দাঁড়ায় এরা ফাইনালে চলে যাবে দেখেন। এবং তাইলে সিনেমাটা ঘটবে, তখন কিন্তু আমরা বিপিএল এর সব কিছু ভুলে যাব। আমি ব্যক্তিগতভাবে কথা দিচ্ছি, যা যা ঘটছে বিপিএল এ এবার প্রথমবার সব ফাম্বল হিসেবে মাফ করে দেব। আমি শুধু রাজশাহীর ফাইনালে দেখতে চাই, রাজশাহীর থ্রিলারটা দেখতে চাই, লিখি বা না লিখি এটা সাক্ষী হতে চাই। সবাই ভালো থাকবেন। রাজশাহী, তাসকিন এবং সবগুলো খেলোয়াড়, আকবরের নামে একবারও বলছি, বলি নাই মনে হয়, আমার সবচেয়ে প্রিয় ছেলে আকবর, সবার জন্য শুভকামনা থাকলো। রাজশাহী সত্যি সত্যি দুর্বার হয়ে উঠুক। সবাই ভালো থাকবেন।